আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমরা পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান পড়ছিলাম। তো গতদিন আমি আপনাদেরকে পরমাণুর মডেল থেকে কিভাবে অ্যাকচুয়ালি হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ এবং শক্তির রাশিমালা পাওয়া যায় এবং সেখান থেকে কিভাবে যে কোনো পরমাণুর ব্যাসার্ধ এবং শক্তি বের করা যায় সেটা ক্যালকুলেট করা দেখিয়েছিলাম। আজকের ক্লাসে আমি আপনাদেরকে যেটা শিখাবো সেটা হচ্ছে পরমাণুর ক্ষয়। মানে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে পরমাণুর তেজস্ক্রিয়তা এবং তেজস্ক্রিয়তা থেকে যে তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র আসে এগুলো। সো আমরা শুরু করব অ্যাকচুয়ালি পরমাণুর তেজস্ক্রিয়তা এবং তেজস্ক্রিয়তার ক্ষয় দিয়ে। ওকে, এখন তেজস্ক্রিয়তা পড়ানোর আগে শুরুতেই আমি আপনাদেরকে কিছু জিনিসপত্র একটু ক্ল্যারিফাই করে নিব। সো কিরকম ক্ল্যারিফিকেশন? ক্ল্যারিফিকেশনটা কিরকম সেটা আগে আমি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। আপনার যখন একটা পরমাণু, কোনো একটা পরমাণু আপনার রেখে দিবেন, সেই পরমাণুটা যদি নিজে নিজে ভেঙে যেতে শুরু করে, পরমাণুর নিউক্লিয়াস, এটাকেই বলা হয় তেজস্ক্রিয়তা। আমি আরেকবার রিপিট করতেছি, কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস যদি একা একা ভেঙে যায় তখন তাকে বলা হয় তেজস্ক্রিয়তা। এখন তেজস্ক্রিয়তাটা কারা দেখায়? তেজস্ক্রিয়তাটা দেখায় তারাই যাদের পারমাণবিক সংখ্যা ৮৩ এর থেকে সাধারণত বেশি হয়। ৮৩ থেকে বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলার নিউক্লিয়াস অটোমেটিক ভেঙে যায়, একা একা ভেঙে যায়। কেন? একটা ভারী পরমাণু যখন আমরা নিব, ভারী পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন তারা আবদ্ধ থাকলেও অ্যাকচুয়ালি তাদের মধ্যে একটা দুর্বল নিউক্লিয় বলও কাজ করে। এই দুর্বল নিউক্লিয় বল থেকে অ্যাকচুয়ালি কি আসে? পরমাণুর ভাঙন আসে। আর যখনই পরমাণু ভাঙবে সেটাকে আমরা কি বলতেছি? তেজস্ক্রিয়তা। সুতরাং তেজস্ক্রিয়তার একেবারে প্রথম বিষয়টা হচ্ছে পরমাণু স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজে কি হবে? ভেঙে যাবে। আর যখন পরমাণু স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজে ভেঙে যাবে তখন কি কি ঘটনা ঘটে সেই ঘটনাগুলো আমরা এখন দেখব ইনশাল্লাহ। সো একটু আগে বলতেছিলাম যে একটা ভারী পরমাণুর নিউক্লিয়াস নিজে নিজে ভেঙে গেলে সেটাকে আমরা বলবো রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। সো আমরা শুরু করব রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। সুতরাং ডেফিনিশনটা হচ্ছে ভারী পরমাণুর নিউক্লিয়াস, ভারী পরমাণুর নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে, মানে অটোমেটিক্যালি ভেঙে যায়। একটা ভারী পরমাণুর নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায়, এই ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, তেজস্ক্রিয়তাটা এটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, এটা কিন্তু একটা অটোমেটিক প্রসেস। তাহলে তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত ঘটনা। মানে আপনার যে কোনো তেজস্ক্রিয়তা এটা অটোমেটিক হবে, আপনার নিজের কিছু করতে হবে না। এখন আপনার তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্রটা দিয়ে আমরা শুরু করি। তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র। দেখেন, জিনিসটা হচ্ছে পরমাণু ভাঙতেছে, পরমাণু কত বেশি ভাঙবে এটা কিসের উপরে ডিপেন্ড করবে?
আমার একটা পরমাণু কত বেশি বা কম ভাঙবে সেটা ডিপেন্ড করবে কতগুলি পরমাণু আছে তার উপরে। সো পরমাণুর ভাঙনের সংখ্যা উপস্থিত বা অক্ষত পরমাণুর মোট সংখ্যার সমানুপাতিক। আমি একটু অন্যভাবে বুঝিয়ে বলি আপনাদেরকে। ভাঙনটাকে মৃত্যু হিসেবে একটু চিন্তা করেন। যে এলাকায় লোকজন যত বেশি সে এলাকায় বেশি মানুষজন মারা যাবে। আমি আবার বলছি, জিনিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার একটা এলাকায় যদি মানুষের সংখ্যা বেশি হয় তাহলে মৃতের সংখ্যাও বেশি হবে। একইভাবে যেখানে পরমাণুর সংখ্যা বেশি আছে, অক্ষত পরমাণুর সংখ্যা যেখানে বেশি সেখানে পরমাণুর ভাঙনের সংখ্যাও বেশি। তাহলে যে কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুগুলোর ভাঙনের হার ওই মুহূর্তে অবশিষ্ট অক্ষত পরমাণুগুলোর মোট সংখ্যার সমানুপাতিক। যে কোনো মুহূর্তে আপনার তেজস্ক্রিয় পরমাণুগুলোর ভাঙনের হার ওই মুহূর্তে অবশিষ্ট অক্ষত পরমাণুগুলোর মোট সংখ্যার কি হবে? সমানুপাতিক হবে। ওয়ালাইকুম আসসালাম, নাজিমুদ্দিন আহমেদ। ওকে, এখন দেখেন আমরা এইখানে তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্রটা থেকে যেটা পাবো সেটা হচ্ছে, দেখেন, ভাঙনের হার ডিএন বাই ডিটি দিয়ে ভাঙনের হার বোঝায় প্রপোর্শনেট টু এন, যেখানে এনটা হচ্ছে এই মুহূর্তে অক্ষত পরমাণুর সংখ্যা। তাহলে ডিএন বাই ডিটি ইজ প্রপোর্শনেট টু যদি এন হয়, এখান থেকে আমরা যেটা পাবো ভাঙনের হার ডিএন বাই ডিটি ইকুয়ালস টু মাইনাস ল্যামডা এন, যেখানে ল্যামডাটাকে বলা হচ্ছে ক্ষয় ধ্রুবক। এখন প্রশ্ন হচ্ছে মাইনাস কেন আনলেন? দেখেন, আপনার যখন ভেঙে যাচ্ছে, ভেঙে গেলে পরবর্তীতে যে উপস্থিত পরমাণু আদি উপস্থিত পরমাণু থেকে কমে গেল না? সো যখনই ক্ষয় পাচ্ছে, ভেঙে যাচ্ছে, তখনই অ্যাকচুয়ালি আমরা কি নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যা পাবো। কেন ঋণাত্মক পাবো? কারণ আমার ভাঙনের পরে যে পরিমাণ পরমাণু আছে সেটা আদি পরমাণুর থেকে কমে গেছে, সুতরাং বিয়োগফলটা অলওয়েজ কি আসবে? ঋণাত্মক আসবে। এই জন্যই ডিএন বাই ডিটি ইকুয়ালস টু মাইনাস ল্যামডা এন। এখন দেখেন এখান থেকে আমরা কি পাই? ডিএন বাই ডিটি ইকুয়ালস টু মাইনাস ল্যামডা এন। এখান থেকে ডিএন বাই এন ইকুয়ালস টু মাইনাস ল্যামডা ডিটি পাওয়া যায়। এখন আমরা যদি উভয় পক্ষকে ইন্টিগ্রেট করে দেই, ইন্টিগ্রেশন অফ ডিএন বাই এন ইকুয়ালস টু মাইনাস ল্যামডা ডিটি ইন্টিগ্রেশন। এখন আমি ধরেন শূন্য সময়ে শুরু করছি, টি সময় পর্যন্ত দেখছি। শূন্য সময়ে অক্ষত পরমাণু ছিল এন জিরো, টি সময়ে অক্ষত পরমাণু আছে এন। তাহলে ইন্টিগ্রেশনটা কি? আপনার এন জিরো থেকে এন পর্যন্ত হবে এবং জিরো থেকে টি পর্যন্ত হবে। তাহলে এন জিরো থেকে এন, এটাকে একটু নিচে নামায় লিখি, না হলে আবার বুঝতে কষ্ট হয়ে যাবে আমাদের পরে। সো আমি এটাকে একটু নিচে নামিয়ে লিখব। এন জিরো থেকে এন ডিএন বাই এন ইকুয়ালস টু মাইনাস জিরো থেকে টাইম টি ল্যামডা ডিটি। এখন এন জিরোটা কি? এন জিরো হচ্ছে শূন্য সময়ে বা ভাঙনের শুরুতে আমাদের মোট পরমাণুর সংখ্যা, বা অক্ষত পরমাণুর সংখ্যা।
শূন্য সময়ে বা ভাঙনের শুরুতে মোট পরমাণুর সংখ্যা বা অক্ষত পরমাণুর সংখ্যা। জি, নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের লাস্ট লেকচার, কারণ আজকে মোটামুটি চ্যাপ্টারের অনেক কিছুই শেষ হয়ে যাবে। আমাদের একটু বাকি থাকবে কিছু ম্যাথ প্র্যাকটিস আর কিছু হালকা থিওরিজ, ওগুলো নেক্সট ক্লাসে শেষ করে দিব। সো আমি আপনাদেরকে বলছিলাম আপনাদের কুইজের আগে ইনশাল্লাহ এই চ্যাপ্টার শেষ হবে। সো আমি আপনাদের কুইজের আগে ইনশাল্লাহ চ্যাপ্টার শেষ করে দিব, এবং সেটা করার জন্য দরকার হলে আমি একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিব। আপনাদের খুব সম্ভবত কুইজ হচ্ছে 5 তারিখ বলছিলেন আপনারা, তাহলে যদি 5 তারিখ কুইজ হয়, ফিজিক্স কুইজ কবে আমাকে একটু জানান কাইন্ডলি আপনারা। আপনাদের ফিজিক্স কুইজটা কবে হবে সেই ডেটটা আমাকে একটু কমেন্ট আকারে জানান, তাহলে সেই অনুযায়ী আমি দেখতেছি যে কুইজের আগেই যাতে আমাদের এই চ্যাপ্টারটা সম্পূর্ণরূপে গুছিয়ে শেষ হয় ইনশাল্লাহ। ওকে, আমাকে জানায়েন, আমরা পড়তে থাকি। এখন দেখেন, আমার N0 হচ্ছে শূন্য সময়ে বা ভাঙনের শুরুতে মোট পরমাণুর সংখ্যা বা অক্ষত পরমাণুর সংখ্যা। N হচ্ছে টি সময়ে উপস্থিত পরমাণুর সংখ্যা। দেখেন, শূন্য সময় ছিল N0, টি সময় আছে N, তাহলে ভাঙছে কত? তাহলে টি সময়ে ক্ষয়প্রাপ্ত পরমাণুর সংখ্যা। সমান N0 মাইনাস N। টি সময়ে পরমাণু ক্ষয় পাবে কতগুলো? N0 মাইনাস N। আর ল্যামডাটাকে এখানে বলা হয় ক্ষয় ধ্রুবক। ল্যামডাটা কি? ক্ষয় ধ্রুবক। তাহলে আসেন ইন্টিগ্রেশনটা শেষ করি। dn বাই n করলে পাওয়া যাবে ln n, n0 n মাইনাস ল্যামডা টি 0 টু টি, তাহলে ln n মাইনাস ln n0 মাইনাস ল্যামডা টি মাইনাস 0। এখন ln এ বিয়োগের বেলায় ভাগ হয় n বাই n0 ইকুয়ালস টু মাইনাস ল্যামডা টি। এখন তাহলে দেখেন এখান থেকে আমরা যেটা পাচ্ছি, ln n বাই n0 সমান মাইনাস ল্যামডা টি পাচ্ছিলাম না? সুতরাং n বাই n0 ইকুয়ালস টু ই মাইনাস ল্যামডা টি। তাহলে n সমান n0 ই মাইনাস ল্যামডা টি, এটা হচ্ছে তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র। সো আমাদের এটাই মনে রাখতে হবে, n সমান n0 ই মাইনাস ল্যামডা টি। এই সূত্রটা দিয়ে আমরা অনেক অনেক ম্যাথ করব। এখন প্রথম যে জিনিসটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে তেজস্ক্রিয়তায় অর্ধায়ু কি জিনিস। অর্ধায়ু, দুইটা ডেফিনেশন খুব ভালো মতো পড়ে রাখতে হবে উইথ ইকুয়েশন। একটা হচ্ছে অর্ধায়ু আর একটা হচ্ছে গড় আয়ু। অর্ধায়ুটা হচ্ছে ঠিক যে সময়ে অর্ধেক পরিমাণ পরমাণু ভেঙে যাবে তাকে অর্ধায়ু বলা হয়। অর্ধায়ু হচ্ছে যে সময় পর অর্ধেক পরমাণু ক্ষয়প্রাপ্ত হয়। আপনার যতটুকু সময় পরে ঠিক অর্ধেক পরিমাণ পরমাণু ক্ষয়প্রাপ্ত হয়, বা অর্ধেক পরমাণু অক্ষত থাকে, ওই সময়কে অর্ধায়ু বলে। আর অর্ধায়ুকে প্রকাশ করা হয় টি হাফ দ্বারা। অর্ধায়ুকে প্রকাশ করা হয় টি হাফ দ্বারা। এই যে এইভাবে অর্ধায়ু প্রকাশ করা হয়। এখন দেখেন, আমার অর্ধায়ুটার গাণিতিক সমীকরণটা দেখি।
আমরা জানি n সমান n0 e মাইনাস ল্যামডা টি। এখন অর্ধায়ু অর্ধেক পরিমাণ পরমাণু ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, তাহলে অর্ধায়ু বা টি হাফ সময় পর অক্ষত পরমাণুর সংখ্যা n0/2। শুরুতে n0 ছিল, তাহলে অর্ধায়ু পরে অক্ষত থাকবে কত, n0/2 থাকবে। সুতরাং n এর জায়গায় অক্ষত আছে n0/2 ইকুয়ালস টু n0 e মাইনাস ল্যামডা, এবার টাইমটা হচ্ছে t হাফ, তাহলে হাফ ইকুয়ালস টু ই মাইনাস ল্যামডা টি হাফ। এখন যদি লন নেই উভয় পাশে, লন হাফ, লন এবং ই কাটাকাটি যায়, মাইনাস ল্যামডা টি হাফ। সুতরাং এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে লন হাফের মান -0.693 ইকুয়ালস টু মাইনাস ল্যামডা ইন্টু টি হাফ। সুতরাং টি হাফ ইকুয়ালস টু পাওয়া যাবে অর্ধায়ু 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। তার মানে ক্ষয় ধ্রুবক এবং অর্ধায়ু পরস্পরের ব্যস্তানুপাতিক। আপনি যদি ক্ষয় ধ্রুবক জানেন সেখান থেকে অর্ধায়ু পাবেন, আর অর্ধায়ু যদি জানেন সেখান থেকে ক্ষয় ধ্রুবক পাবেন, একটার একটার ব্যস্তানুপাতিক হবে। সুতরাং এই যে টি হাফ সমান 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, এটা হচ্ছে অর্ধ আয়ু। আরেকটা জিনিস আছে, এটাকে বলা হয় গড় আয়ু। গড় আয়ু, গড় আয়ু মানে হচ্ছে ধরেন আপনি একটা তেজস্ক্রিয় পরমাণু নিয়ে কাজ করতেছেন, ওর মোটামুটি সিগনিফিকেন্ট বা আপনার মোটামুটি একটা ভালো অংশ ক্ষয়প্রাপ্ত হতে যে সময় লাগবে সেটাকে হচ্ছে গড় আয়ু বলা হয়। গড় আয়ু টাউ দ্বারা প্রকাশ করা হয়, আর টাউ ইকুয়ালস টু 1/ল্যামডা। ক্ষয় ধ্রুবককে ইনভার্স করে দিলে বা বিপরীত করে দিলে আমরা কি পাবো, গড় আয়ু পাবো। এটাই হচ্ছে অর্ধায়ু গেল, গড় আয়ু গেল। অ্যাকচুয়ালি তেজস্ক্রিয়তার ক্ষয়ে আমাদের এই কয়েকটা জিনিস দিয়েই সব ম্যাথ হবে। সো আমি আপনাদেরকে এখন কিছু ম্যাথ করাবো। এই যে যে গড় আয়ু অর্ধায়ু এগুলা করলাম, এগুলা থেকে আমি জাস্ট পার্টিকুলারলি আপনাদেরকে কয়েকটা ম্যাথ করাবো, যে এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলা কীরকম ভাবে থাকে সেগুলো আমরা একটা একটা করে দেখব। কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখি, চলেন। আমি আপনাদেরকে ম্যাথমেটিক্যাল প্রবলেমে সরাসরি বোর্ড পরীক্ষার প্রবলেম থেকেই দেখাবো যে বোর্ড পরীক্ষায় কিরকম সমস্যা আসে অ্যাকচুয়ালি তেজস্ক্রিয়তা থেকে। চলেন আমরা 2019 সালের এইচএসসি পরীক্ষার প্রশ্ন দেখি সরাসরি। আমরা যশোর বোর্ড 2019 সালের প্রশ্ন দিয়ে শুরু করব। যশোর বোর্ড 2019। এইখানে প্রথম প্রশ্নটা, এই যশোর বোর্ডের প্রশ্নটা হচ্ছে, একটা ডায়াগ্রাম দেওয়া ছিল, আমি ডায়াগ্রামটা আঁকি। এখানে টাইম টি দেওয়া আছে, আর এদিকে দেওয়া আছে এন, মানে পরমাণুর সংখ্যা। শূন্য সময়ে পরমাণু n0, গ্রাফটা জেনারেট করা হয়েছে 0.5 n0, এটা হচ্ছে টি হাফ, আর আরেকটা হচ্ছে 0.37 n0। এরকম একটা গ্রাফ এঁকে দেওয়া ছিল। এখন বলে দেওয়া হয়েছিল উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থের
অবক্ষয় ধ্রুবক। অবক্ষয় ধ্রুবক আর ক্ষয় ধ্রুবক একই, অবক্ষয় মানে ক্ষয় পাওয়া, অবক্ষয় ধ্রুবক আর ক্ষয় ধ্রুবক একই কথা। ঠিক আছে, ওকে। এখন দেখেন, উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থের অবক্ষয় ধ্রুবক যদি 4.02 ইন্টু 10⁻⁻4 পার ডে হয়। প্রথম প্রশ্ন, কত সময় পরে 1/5 পরমাণু অক্ষত থাকবে? এই গ্রাফটা থেকে বলছে কত সময় পরে 1/5 পরমাণু কি থাকবে, অক্ষত থাকবে। এটা এক। আর 2 নাম্বার হচ্ছে উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু সমান সময়ের পর অক্ষত পরমাণুর সংখ্যা বি বিন্দুতে হবে কিনা। এই হচ্ছে আমাদের প্রশ্ন দুইটা ছিল। এখন দেখেন আমরা প্রশ্ন দুইটার অ্যান্সার করি। গ নাম্বার যখন অ্যান্সার করতে যাব, গয়ের সলভ করতে গেলে খেয়াল করেন অবক্ষয় ধ্রুবক দেওয়া আছে, তার মানে ল্যামডা দেওয়া আছে 4.02 ইন্টু 10⁻⁻4 পার ডে। তাহলে ল্যামডা জানা থাকলে টি হাফ ইকুয়ালস টু 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। সো 0.693 কে আমরা যদি ল্যামডা দ্বারা ভাগ করে দেই, সেক্ষেত্রে আমাদের টি হাফটা পাওয়ার কথা। ওকে, তাহলে টি হাফ যেটা আমাদের আসতেছে, এটা হলো আমাদের ক্যালকুলেট করি 0.693 ডিভাইডেড বাই 4.02 পাওয়ার -4, 1723.88 দিন। এখন দেখেন কি বলছে, কত সময় পরে 1/5 পরমাণু অক্ষত থাকবে। মনে করি টি সময় পর 1/5 পরমাণু অক্ষত থাকবে। তাহলে n ইকুয়ালস টু কি, n0 ডিভাইডেড বাই 5, 1/5। তাহলে n সমান কি, n0/5। এখন দেখেন আমরা জানি n সমান n0 e মাইনাস ল্যামডা টি। এখান থেকে আমরা যেটা পাবো n/n0 সমান e মাইনাস ল্যামডা টি। এইবার লন n/n0 সমান মাইনাস ল্যামডা টি। লন n হচ্ছে n0/5 ডিভাইডেড বাই n0 ইকুয়ালস টু মাইনাস ল্যামডা টি। তার মানে লন 1/5 ইকুয়ালস টু মাইনাস ল্যামডার মান দেওয়া আছে 4.02 ইন্টু 10⁻⁻4
ইন্টু টাইম টি। সো টি ইকুয়ালস টু হবে লন 1/5 লন 0.2 ডিভাইডেড বাই 4.02 পাওয়ার -4। এটা আসবে 4003.58 দিন, 4003.58 ডে। এতদিন পরে 1/5 অক্ষত থাকবে। এটা গেল গ নাম্বার। এখন আসেন ঘ নাম্বার প্রবলেমে আসি। জিজ্ঞেস করছে গড় আয়ুর সমান পরিমাণ সময়ের পরে আমার যে অক্ষত পরমাণু সেটা কি বি বিন্দুতে হবে কিনা। তাহলে গড় আয়ু টাউ ইকুয়ালস টু 1/ল্যামডা। তাহলে 1 ডিভাইডেড বাই ল্যামডাটা দেওয়া আছে 4.02 ইন্টু 10⁻⁻4। সো তাহলে টাউ 1 ডিভাইডেড বাই 4.02 পাওয়ার -4 যদি করি 2487.56 দিন। গড় আয়ু হচ্ছে 2487.56 দিন। তাহলে এই দিন পরে অক্ষত পরমাণুর সংখ্যা n সমান n0 e মাইনাস ল্যামডা টি। তাহলে n কত আমি জানি না, n0 e মাইনাস ল্যামডা হচ্ছে 4.02 ইন্টু 10⁻⁻4 ইন্টু টি হচ্ছে 2487.56। তাহলে এখান থেকে আমার যে এন আসবে সেটা ক্যালকুলেট করি। 2487.56 ইন্টু 4.02 পাওয়ার -4 যদি করি, এন সমান n0 ই মাইনাস 0.999 এরকম একটা ভ্যালু আসবে। তাহলে এন সমান কত হয়, ই এর উপরে পাওয়ার হিসেবে যদি আমি -0.9999 রাখি তাহলে যেটা পাওয়া যায় 0.3679। এন সমান 0.3679 n0, অলমোস্ট 0.37 n0। এখন দেখেন টি সময় পরে অক্ষত পরমাণুর সংখ্যা, তাহলে এই যে দেখেন তো এখানে এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে আমাদের গড় আয়ু সমান সময় পরে, গড় আয়ুর সমান পরিমাণ সময় পরে উপস্থিত বা অক্ষত পরমাণুর সংখ্যা 0.37 n0 বা বি বিন্দুতে উপস্থিত পরমাণুর সংখ্যার কি হয়ে গেল, সমান হয়ে গেল। এই যে দেখেন এই টাইপের ম্যাথই আপনাদের তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্রে থাকে। সো খুবই সহজ জিনিস, জাস্ট মাথায় রাখলেই হবে, সূত্রগুলা অ্যাপ্লিকেশন করতে পারলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা পরে আরো ম্যাথ করব, এখন আমি আপনাদেরকে আরো কিছু জিনিসপত্র একটু শিখিয়ে নিব। দেখেন এই যে অর্ধায়ুটা আছে, অর্ধায়ু মানে কি অর্ধেক পরিমাণ ভেঙে যায়। আমি একটা চার্ট দেখাবো আপনাদেরকে। এখন দেখেন শুরুতে n0 আছে, তাহলে একটা অর্ধায়ু পরে n0/2 হবে। তাহলে n0 থেকে n0/2 হতে কয়টা অর্ধায়ু লাগবে, একটা অর্ধায়ু, t½ দুইটা অর্ধায়ু পরে কতটুকু থাকবে, n0/2 এর অর্ধেক n0/2² তার মানে 2t½ পরে আপনার থাকবে n0/t²। এরপর আসেন তিনটা অর্ধায়ু পরে, তাহলে n0/2³ থাকবে, তিনটা অর্ধায়ু পরে n0/2³ থাকবে। তাহলে আমরা যদি n0 থেকে শুরু করি এবং এখানে n0/2 পাওয়ার n লিখতে যাই, তাহলে n সংখ্যক অর্ধায়ু লাগবে। সুতরাং তেজস্ক্রিয়তার ক্ষেত্রে অক্ষত পরমাণুর সংখ্যা, অক্ষত পরমাণুর সংখ্যা n0/2 পাওয়ার n হতে সময় লাগবে n ইন্টু t½ পরিমাণ। দেখেন আপনার তাহলে এই যে এটা এমসিকিউ এর জন্য দুর্দান্ত কার্যকরী একটা জিনিস। এবার এখানে আসেন পার্সেন্টাইলের ব্যাপারেও আসি। n0/2 মানে 50% অক্ষত আছে, n0/4 মানে 25% অক্ষত আছে, n0/2³ মানে 12.5% অক্ষত আছে। সো আপনার কত পার্সেন্টেজ সেটাও কিন্তু এখানে বলে দেওয়া যায়। এত অক্ষত 50%, 25%, 12.5%, এটা হচ্ছে অক্ষত।
অক্ষত আছে কতটুকু। এইবার আসেন তাহলে অক্ষত যদি এইটা হয় ভাঙছে কতটুকু, অক্ষতটা যদি এইটা হয় তাহলে ভাঙনকৃত পরমাণু কতটুকু সেটা আমরা এখন দেখতে চাই যে ভাঙছে কত পার্সেন্ট। অক্ষতটা তো এই যে দেখায় দিলাম, এখন তাহলে ভাঙছে কত পার্সেন্ট, তাহলে ভাঙনকৃত ভেঙেছে কত পার্সেন্ট, 50% আপনার অক্ষত আছে তার মানে ভাঙছে 50%। 25% অক্ষত আছে তার মানে ভাঙছে 75%। আর 12.5% অক্ষত আছে তার মানে ভাঙছে 87.5%। সো আমাদের এই জিনিসগুলোও মনে রাখতে হবে। সুতরাং আমরা তাহলে এই যে শুধুমাত্র অর্ধায়ু থেকে কত সময় পরে কত পার্সেন্ট অক্ষত আছে, কত পার্সেন্ট ভেঙে গেছে, বা ডিরেক্টলি দুইয়ের গুণিতক আকারে আমরা কতটুকু অক্ষত আছে সেটা কিন্তু ইজিলি বের করতে পারি। সুতরাং এই যে দেখেন এই সূত্রটা, n0/2 পরিমাণ অক্ষত থাকবে কত সময় পরে, n ইন্টু টি হাফ সময় পরে। সো আমরা এটাকে এইভাবে বলে রাখতে পারি n ইকুয়ালস টু n0/2 যখন n হচ্ছে অর্ধায়ুর সংখ্যা। ধরেন আপনাকে যদি বলে 5 অর্ধায়ু পরে কতটুকু অক্ষত থাকবে, তাহলে ডিরেক্টলি n সমান n0/2 করে দিলেই হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এটাই হচ্ছে আপনার অর্ধায়ুর সঙ্গে অক্ষত পরমাণুর সংখ্যার যে সম্পর্ক সেইটা। ওকে। সো তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্রে অ্যাকচুয়ালি আর কিছু আপনাদের লাগবে না, এগুলো যদি মাথায় থাকে ইনশাল্লাহ এগুলো দিয়ে সকল ম্যাথ করতে পারবেন। এখন আমি অ্যাডিশনালি আপনাদেরকে আজকে তেজস্ক্রিয়তার কি কি টাইপের ক্ষয় হয় সেগুলো দেখায় দিব। তেজস্ক্রিয়তার অ্যাকচুয়ালি 3 ধরনের ক্ষয় হয়। একটা হচ্ছে আলফা ক্ষয়, একটা হচ্ছে বিটা ক্ষয়, একটা হচ্ছে গামা ক্ষয়। তাহলে আমরা আগে দেখব আলফা এবং বিটা ক্ষয় কিভাবে হয়। আলফা রশ্মি কেমনে ক্ষয় হয়। এখন আলফা রশ্মিটা অ্যাকচুয়ালি কি, আলফা কিছুই না হিলিয়াম নিউক্লিয়াস ছাড়া। আলফা কণিকা এটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে আমরা আলফা কণিকা যখন বলতেছি এটা হচ্ছে 2,4 হিলিয়াম। এইটার অ্যাকচুয়ালি পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা 4 এবং হিলিয়াম। আলফা কণা হচ্ছে সিম্পলি হিলিয়াম নিউক্লিয়াস। এখন এইভাবে লিখলে একটা ভুল আছে, খেয়াল করেন এটা কিন্তু হিলিয়াম পরমাণু হয়ে গেছে। সো এখানে একটা 2+ দেওয়া উচিত। আমি বলছি নিউক্লিয়াস তার মানে কি কোনো ইলেকট্রন আছে, ইলেকট্রন ছাড়া। তাহলে হিলিয়ামে কয়টা ইলেকট্রন ছিল, দুইটা। দুইটা ইলেকট্রন আপনি কি করে দিছেন, বের করে দিছেন। তাহলে আসলে প্রকাশ করার সময় উপরে একটা 2+ দেওয়াটা বেটার। কারণ কি, হিলিয়াম নিউক্লিয়াস হলেও তাহলে তার অ্যাকচুয়ালি দুইটা ইলেকট্রন কমতি আছে, দুইটা ইলেকট্রন কমে গেছে, তাহলে সে কি হবে, পজিটিভলি চার্জড হয়ে যাবে। সো আলফা কণা তাহলে ধনাত্মকভাবে চার্জিত কণা। আলফা কণা ধনাত্মকভাবে চার্জিত কণা। আর আলফা কণার চার্জ কত, 2। এখন আসেন আমরা কোনো একটা পরমাণু থেকে একটা আলফা কণা যদি ক্ষয় করি, ধরেন আমি একটা রেডিয়াম থেকে, রেডিয়ামের পারমাণবিক সংখ্যা 88, ভর সংখ্যা 226, এখান থেকে একটা আলফা কণা বের করে দিব। তাহলে আলফা কণা বের করে দিলে আপনার ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা দেখেন, পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে, ভর সংখ্যা 4 কমে যাবে, রেডিয়াম থেকে রেডনে চলে আসবে জিনিসটা। এই যে
খেয়াল করেন, আপনাকে যদি ব্যাখ্যা জানতে চাওয়া হয় তেজস্ক্রিয়তার মাধ্যমে একটা পরমাণু কিভাবে অন্য একটি পরমাণুতে রূপান্তরিত হয়, সেটার সবচেয়ে সুন্দর এক্সাম্পল এইটা, যে আমি যখন তেজস্ক্রিয়তা ঘটাচ্ছি তার মানে পরমাণুর নিউক্লিয়াসটা ভেঙে যাচ্ছে, আর নিউক্লিয়াস যখনই ভেঙে যাবে নিউক্লিয়াসের পরিবর্তন হবে, আর নিউক্লিয়াসের পরিবর্তন হলেই এই যে দেখেন রেডিয়াম, সেটা কিসে রূপান্তর হয়ে গেল, রেডনে রূপান্তরিত বা পরিবর্তিত হয়ে গেল। তাহলে আমার এই যে ৮৮,২২৬ রেডিয়াম, এটা কিসে রূপান্তরিত হয়ে গেছে, ৮৬,২২২ রেডনে রূপান্তরিত হয়ে গেছে। সঙ্গে একটা কি কণা আছে, আলফা কণা থাকতেছে। সুতরাং আমরা বলতে পারি একটি পরমাণু আলফা কণা নির্গত করলে প্রোটন সংখ্যা দুই কমবে ও ভর সংখ্যা 4 কমবে। এই ছিল কমপ্লিট আলফা ক্ষয়ের ডিটেলস। এখন আসেন নেক্সট আসবো বিটা ক্ষয়। বিটা কণিকা কি? বিটা কণিকা একটা দ্রুতগামী ইলেকট্রন। বিটা কণিকা একটি দ্রুতগামী ইলেকট্রন। তাহলে আমার যদি বিটা কণিকা বের হয়ে আসে তার মানে পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে। দেখেন বিটা কণিকাকে লেখা হয় এইভাবে, বিটা -1 0 ইলেকট্রন। তার পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন তো তার মানে কি প্রোটন না কিন্তু, সুতরাং তার হচ্ছে -1 হচ্ছে। এখন ধরেন আমি থোরিয়াম থেকে, থোরিয়াম 90 234 থোরিয়াম, এটা থেকে একটা বিটা কণিকা বের হয়ে আসবে। তাহলে অবশ্যই পারমাণবিক সংখ্যা বেড়ে যাবে, 91 234। থোরিয়াম থেকে হবে প্রোট্যাক্টিনিয়াম। দেখেন এটা হচ্ছে থোরিয়াম, আর পিএ হচ্ছে প্রোট্যাক্টিনিয়াম। সো আলফা ক্ষয় বিটা ক্ষয় বুঝে গেছি। নেক্সট আমরা এখন নিউক্লিয়ার বিক্রিয়া দেখব। নিউক্লিয়ার বিক্রিয়া দুই ধরনের হয়, একটা হচ্ছে নিউক্লিয় ফিশন আর একটা হচ্ছে নিউক্লিয় ফিউশন। চলেন নিউক্লিয়ার বিক্রিয়া আসি। নিউক্লিয়ার বিক্রিয়া, এইটা দুই ধরনের হবে। একটা হচ্ছে নিউক্লিয় ফিশন, আরটা হচ্ছে নিউক্লিয় ফিউশন। এখন ফিশন ফিউশনের মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমি আপনাদেরকে সুন্দর মতো বুঝিয়ে বলি। ফিশন যখন হয়, ফিশনে ভারী পরমাণু বা ভারী নিউক্লিয়াস ভেঙে হালকা নিউক্লিয়াস উৎপন্ন হয়। তাহলে ভারী নিউক্লিয়াসকে দ্রুতগামী নিউট্রন দ্বারা
আঘাত করলে নিউক্লিয়াস ভেঙে প্রচণ্ড পরিমাণ পারমাণবিক শক্তি উৎপন্ন হয়। এটা হচ্ছে আমাদের নিউক্লিয় ফিশন। এখন ফিশন বিক্রিয়ার একটা এক্সাম্পল হচ্ছে, ধরেন ইউরেনিয়ামকে আপনি একটা নিউট্রন দ্বারা আঘাত করলেন, তাহলে যেটা হবে একটা বেরিয়াম উৎপন্ন হবে, একটা ক্রিপ্টন উৎপন্ন হবে, তিনটা নিউট্রন আসবে, প্লাস প্রচণ্ড শক্তি উৎপন্ন হবে। এটা হচ্ছে আমাদের নিউক্লিয় ফিশন। এখন আমি এখানে বলে দিচ্ছি, এটা হচ্ছে বেরিয়াম, ক্রিপ্টন, ইউরেনিয়াম। এখন দেখেন এই বিক্রিয়াটা সাধারণত পারমাণবিক চুল্লিতে ঘটানো হয়। তাহলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিউক্লিয় ফিশন ঘটানো হয়। তাহলে দেখেন এটা গেল আমাদের নিউক্লিয় ফিশন। এরপর আসবো আমরা নিউক্লিয় ফিউশন। ফিউশনের বিস্তারিত এখন আসবো। তাহলে আমরা ফিশন পড়ে ফেলছি, এটা ছিল কিসের জন্য? এটা ছিল নিউক্লিয় ফিশনের জন্য। সো আমাদের এটা ছিল কিসের? নিউক্লিয় ফিশন। সো এই যে অংশটুকু ছিল, এটা ছিল নিউক্লিয় ফিশনের জন্য। এটা ছিল নিউক্লিয় ফিশনের। এখন আমরা আসব নিউক্লিয় ফিউশন। ফিউশন শব্দটা আসছেই হচ্ছে ফিউজ বা জোড়া লাগা থেকে। ফিউশন শব্দটা আসছেই হচ্ছে ফিউজ বা জোড়া লাগা থেকে। তো আমরা এখন ডিটেলস দেখব নিউক্লিয়ার ফিশনের। ফিউশন, ফিউজ, ফিউজ মানে হচ্ছে গলে যাওয়া বা জোড়া লাগা। সো একাধিক নিউক্লিয়াস গলে যাচ্ছে, জোড়া লাগতেছে, এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন হবে। এখন তাহলে ফিউশনে অ্যাকচুয়ালি কি হয়? হালকা নিউক্লিয়াস জোড়া লেগে ভারী নিউক্লিয়াসে পরিণত হয় এবং শক্তি নির্গত করে। এখন তাহলে এক্সাম্পল কি? ধরেন একটা ডিউটেরিয়াম, হাইড্রোজেনের একটা আইসোটোপ ডিউটেরিয়াম এবং হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ ট্রিটিয়াম নিলাম। সো প্রথমটা হচ্ছে ডিউটেরিয়াম, পরেরটা হচ্ছে ট্রিটিয়াম। একত্রিত হয়ে হিলিয়াম তৈরি করবে, প্লাস নিউট্রন তৈরি করবে, প্লাস শক্তি তৈরি করবে। এখন
এই যে প্রক্রিয়াটা ঘটে এইটা সাধারণত যে কোনো নক্ষত্র, সোলার সিস্টেমে আমি যখন নক্ষত্রগুলোর কথা চিন্তা করব, নক্ষত্রের তো তাপমাত্রা অনেক বেশি। তাহলে এই ব্যাপক পরিমাণ তাপমাত্রা নক্ষত্র পাচ্ছে কোথা থেকে? সো নক্ষত্রের অভ্যন্তরে নিউক্লিয়ার ফিউশন ঘটে। নক্ষত্রের অভ্যন্তরে নিউক্লিয়ার ফিউশন ঘটে। আর হাইড্রোজেন বোমাতেও নিউক্লিয়ার ফিউশন ব্যবহার করা হয়। হাইড্রোজেন বোমাতেও নিউক্লিয়ার ফিউশন ব্যবহার করা হয়। এই হচ্ছে আপনার নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশনের বিস্তারিত। এখন একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে চেইন রিঅ্যাকশন। সো কি কি বাকি আছে আমি বলি। এখানে ভর ত্রুটি বন্ধন শক্তি নামক একটা জিনিস বাকি আছে, চেইন রিঅ্যাকশন বাকি আছে, আর হচ্ছে আমরা কিছু ম্যাথ করব। তাহলে ইনশাল্লাহ চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই। আপনারা এই জিনিসগুলোর ডিটেলস অতি অবশ্যই পড়ে ফেলবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে আমি নেক্সট ক্লাসে আপনাদের ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা শেষ করে দিব। সো আপনারা কাইন্ডলি বই থেকে যে কাজটা করবেন, এই যে আজকে আমি আপনাদেরকে তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র পড়িয়ে ফেলছি। গত ক্লাসে আপনাদেরকে আমি একটা পরমাণুর বিভিন্ন শক্তি স্তরের ব্যাসার্ধ শক্তির রাশিমালা পড়াইছি। তারপর একটা ইলেকট্রন কোনো শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে লাফ দিলে কি হবে সেটাও পড়িয়ে রাখছি। এই রিলেটেড যত ম্যাথ আছে সেগুলো ইনশাল্লাহ আপনারা যে কোনো একটা বই থেকে প্র্যাকটিস করবেন। শুধুমাত্র বাকি থাকবে আপনাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে ভর ত্রুটি বন্ধন শক্তি রিলেটেড যে প্রবলেমগুলো হয় সেটা বাকি থাকতেছে। ওইটা আমি ইনশাল্লাহ নেক্সট দিন পড়িয়ে ম্যাথ করিয়ে দিব। ওকে, আচ্ছা, তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।